মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো একটি খুবই হাসির গল্প। গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী। গল্পের নাম বহুরূপী। শ্রীমান গোবর্ধনেরও তাহলে বিয়ে হলো শেষটায়, অবশ্য অনেকটা ওর বৌদিরই চেষ্টায়। উচ্ছ্বসিত হয়ে সম্বন্ধে খবরটা প্রায় দমবন্ধ হয়ে এসে সে জানালো দাদাকে। আর সে খবর শুনেই মুখ মাকালেন দাদা। হ্যাঁ, বিয়ে করিসনি, বেশ আছিস রে, সুখে থাকতে ভূতের কিলটা কেন খেতে যাস বলতো। সুসংবাদ বাহককে এক কথায় একেবারে ভগ্নদূত বানিয়ে ছেড়ে দিলেন। কিন্তু গোবর্ধন ভাঙল না, একটুখানি মচকালো কেবল। কেন, আমি তো আর কোনো ভূতকে বিয়ে করতে যাচ্ছি না। সে না হয় কোনো পেতনি কি করলি, ওই একই কথা। ওই পেতনির কিলো এমন কিছু মিঠে নয়, বুঝলি। বলে তিনি আমাকে তাদের কথার পিঠে টানেন। আচ্ছা, আপনি কি বলেন মশাই? হ্যাঁ, সেটা যা বলেছেন, সমান কিলার, সবাই মারাত্মক। এক কথায় আমার সাই। শুনলি তো, শুনলি তো। তখন গোবরা নতুন প্রশ্ন পারে, আচ্ছা তাহলে তুমি কেন বিয়ে করেছো শুনি। সে কথার জবাব না দিয়ে হর্ষবর্ধন ওর প্রশ্নটা আমার দিকে ঘুরিয়ে দেন। আচ্ছা, আপনি কেন বিয়ে করেননি মশাই? বিয়ে করলে পদবৃদ্ধি হয়, নিজের মর্যাদা বাড়ে, তা আমি জানি। কিন্তু জীবনের এই সুদীর্ঘ পথ আমি পায়চারি করেই কাটাতে চেয়েছি। চার পায়ে হাঁটতে আমি কখনো চাইনি। মুক্তারামে আছি, মুক্ত আরামে থাকতে চাই। বিয়ে করলে আর চতুষ্পথতা হয় না। ঘোড়ার মতো চার পায়ে দৌড়বার অত ক্ষমতা তো আমার নেই, কিংবা গাধার মতন থপথপ করে চলতেও আমি চাইনি, এই আর কি। তার মানে বিয়েতে যেমন দুহাত এক হয়, তেমনি চার ঠ্যাংও তো এক হয়ে যায় আবার, হয় নাকি? অবশ্যই সেটা বিয়ের পর। চার পেয়ে হয়ে চার পায়ে নিয়ে পড়ে থাকো তখন দিন রাত। কি আর করবে, জীবনে উঠতি গেল, ফুর্তি গেল, সব কিছু গেল। রাত দিন শুধু নিজের স্ত্রীমূর্তি শুয়ে বসে দেখো কেবল। কেন, বৌদি কিছু দেখতে খারাপ নাকি? গোবর্ধনের বেমক্কা জিজ্ঞাসা। হ্যাঁ, তুই তাহলে কি তোর বৌদিকে বিয়ে করতে যাচ্ছিস নাকি? না, তা কেন হবে, তবে মেয়েটা দেখতে নাকি বৌদির মতোই শুনেছি। বৌদির পছন্দ করা মেয়ে বটে। কে শুনি তো মেয়েটি? কেন, বৌদির বোন তো। হয়েছে, সেরেছে এইবার। হর্ষবর্ধন রীতিমতন হতচকিত। ওরে বেঁচে আর সুখ রইল না রে, সবাই মিলে বাড়িতে আমাকে আর টিকতে দেবে না দেখছি। তখন আমি শুধাই, কেন, কি হলো মশাই? হ্যাঁ, একা রামের রক্ষে নেই, আবার সুগ্রীব দোসর। মন্দোদরীর ওপর এলেন আবার শূর্পণখা, একেবারে রাজ জটক যাকে বলে, কিংবা রানী জটক, যাই বলুন। তো শালীর সম্পর্কে এমন মন্তব্য অশালীন বলি আমার মনে হয়। কোনো ভাইরা ভাইয়ের মুখে আমি কোনোদিন এরকম কথা শুনিনি। তা আপনি এ কথা কেন বলছেন? হ্যাঁ, আপনারই তো পোয়া বারো হয়ে গেল মশাই। হ্যাঁ, পোয়া বারোই বটে। সব ঝক্কি এখন আমাকেই পোয়াতে হবে তো। চার পায়ে তো ছিলই, এবার চার পোয়া হলো। কেন, ঝক্কিটা আবার কিসের? শুনছেন না, ওর বৌদির বোন। কেমন বোন জানেন? আমার বউয়ের যমজ। হলোই বা, মায়ের পেটে বোন যখন। যমজ মানি জমের দোসর, সেটা বুঝেছেন? সুগ্রীব দোসরকে আমি সাধে বলেছি। আমার বউয়ের মতোই একবারে দেখতে হুবহু। আমি অবশ্য এখনো তাকে চোখে দেখিনি, কানেই শোনা কেবল আমার। সে কি, আপনি শালিকে না দেখেই বিয়ে করলেন? সে আর কেউ করে নাকি? সে কেমন কথা? এবার আমার অবাক হওয়ার পালা। লোকে যে শালিকে দেখেই বিয়ে করে থাকে মশাই। না, আসলে হয়েছে কি, ওই আমার বিয়ের সময় মেয়েটা তার মামার বাড়ি ছিল কি না, তখন তাকে দেখবার যাও একটুখানি শখ ছিল। এখন তো সে কথা ভাবতে আমার বুক দূর দূর করছে। শালিকে দেখে কারো কারো হৃৎস্পন্দন স্বভাবতই একটু বেড়ে যায় বই কি, কিন্তু
সেটাকে দূর দূর ভাব বলাটা কি ঠিক হবে? শালি তো আর দূরীভূত করার বস্তু নয়। শুনে আমি অবাক হয়ে যাই। আমাকে অবাক দেখে তখন তিনি সবাক হন। আচ্ছা দেখুন, আপনার বইয়ের তো পুনর্মুদ্রণ হয়, হয় না? মাঝে মাঝেই তো হয়। অবশ্য তা দেখার আগ্রহ আপনার থাকে। তেমনি আমার বইয়ের পুনর্মুদ্রণ দেখতে হবে আমায়, তাই ভেবেই তো আমার বুকটা এখন গুড়গুড় করছে। নিজের হৃদয়ের গুড়া রহস্য তিনি তখন ব্যক্ত করেন। বউ দেখে দেখে হদ্দ হয়ে গেছি মশাই, তার আবার দ্বিতীয় সংস্করণ। দেখবার আমার আর বাসনা নেই। বউ আর শালি অবিকল, একবারে অবিকল এক চেহারায় হুবহু এক রূপে দেখা দেবে। তখন উঠতে বউ, বসতে বউ, ঘুরতে ফিরতে বউ, চারধারে খালি ওই বউই দেখো কেবল। চারধার থেকে বউয়ের চাঁদমুখ চাঁদা করে চাঁটাবে। ভাবুন একবার ফ্যাসাদখানা। ভালোই তো। এসব মহাপুরুষরা কি বলে গেছেন জানেন না? বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। আর ওই বউকে তো শুদ্ধ ভাষায় বহু বলা হয়। ওই বহুরূপেই তিনি আপনাকে দেখা দিচ্ছেন। এই জীবনে বই তো সাক্ষাৎ ভগবান, কিংবা ভগবতী, যাই বলুন। আমার কথায় তিনি কোনো সান্ত্বনা পান না, কিন্তু মুহ্যমান হয়ে থাকেন। তাছাড়া আরও সমস্যা রয়েছে যে, শালি হলেও সে তো ভাদ্রবউ হয়ে আসছে। আর ভাদ্রবউ হলে বলুন, আমি তার ভাসুর হলাম কিনা? এখন কি হতে কি হয়ে যায় কে জানে। কালে ভদ্রে যদি আমি না হয় অভদ্রা ভাদ্র মাসই হলো, বা যদি আমি তালগুল পাকিয়ে ভুল করে আমার বইয়ের সাথে তাকে গুলিয়ে ফেলি, তাহলেও তো সেটা কিছু কম ভাবনার কথা হবে না। কথাটায় গোবর্ধনকেও বেশ ভাবিত দেখা যায়। না না, তা কি কখনো হতে পারে? এক কথায় আমি দুজনকে আশ্বস্ত করতে যাই। দেখুন, যমজ হলেও হুবহু কখনো একরকমের হয় না। কোথাও না কোথাও ইতর বিশেষ থাকেই। চেহারার একটুখানি গরমিল তো থেকেই যায়। 19-20 রয়েছি, আর বিশেষ ইতর হওয়ার পক্ষে আপনি সেইখানে গিয়েই বাধা পাবেন। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছেন, 19-20 আছে, তবে কিন্তু চেহারায় নয়, মিনিটে। মিনিটে 19-20, সেটা আবার কিরকম? হ্যাঁ, শ্বশুরমশাই তো তাই বলেছিলেন। আমার বইয়ের 19 কি 20 মিনিট বাদেই নাকি ও জন্মায়। আর দুজনের ভেতর কে যে কোনটা ধরবার নাকি একটুও জো নেই। আর সেই জন্যই নাকি শ্বশুর ঠাকুর বিয়ের কালে আমার শালিটিকে তার মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, পাছে তিনি নিজেই ভুল করে গুলিয়ে কার বিয়ে দিয়ে বসেন। আগে বড় মেয়ের বিয়ে হবে তো, তাহলেই বুঝুন। হ্যাঁ, নিজের বাবাই যে কালে দুজনের মধ্যে বেছে বার করতে পারছেন না, সে না আমি তো কোন ছাড়। নশ্বর জীব আমরা কোথায় আছি। তবে হ্যাঁ, তবে হ্যাঁ, আহ, বছর 13 বয়সে তো বিয়ে হয়েছিল আমাদের। মাত্র 13 বছর বয়সে আপনার বিয়ে হয়েছিল? কই, বলেননি তো কখনো। মানে ওর বয়স তখন বছর 13 হবে বিয়ের সময়। তারপর ধরুন বছর 7 তো কেটেছে। তো এতদিনে দুজনেরই বয়স প্রায় 19-20 দাঁড়াবে মনে হয়। হ্যাঁ, সেটাও আর একটা 19-20। ও তাছাড়াও তাহলে আরো 19-20 আছে। আমি বাতলাই 19 বছরের 20 একটা রয়েছি, সেটা যাবে কোথায়? সেই বিষময়ে নিজেই সব ঠাউর করে নেবেন, কিচ্ছু ভাববেন না। কে কোন জানা, আপনারা তার কোনো হদিশ না পেলেও তার ছবল তিনি যথাস্থানেই দেবেন, একবারে যথোচিত পাত্রেই। আপনারা বাঁচতে না পারলেও কোথায় যে বিষ ঢালবার তা তিনি নিজেই বেছে নেবেন নিশ্চয়ই, আপনি বিশ্বাস করুন। ভালোই ভালোই বিয়েটা হয়ে গেল গোবরার, বেশ ঘটা করি হলো বলতে কি। কিন্তু ঘটার পরে যেটা ঘন হয়ে ওঠার কথা ছিল, তেমন ধারা কোনো ঘন ঘটা দেখা গেল না। তারপর ঘনিষ্ঠ হয়ে আমি তখন যেচে গিয়ে খবর নিয়ে তৎপর হলুম। না, খবরটা নেহাত মিছে নয়। এক বয়সী এক চেহারার দুটি মেয়ের একই ধারার চালচলন, হাব ভাব, কথাবার্তা, মুখের হাসি, চোখের চাউনি, কথার টানটা অবধি একরকম। তা এক রূপে দুজনের পার্থক্য কোথায় খুঁজে বার করা বেশ দায়। লক্ষণে দুর্লক্ষণে হুবহু মিলে যায় তেমন করে খুব খুঁটিয়ে দেখলেও। কিন্তু সে কারণে হর্ষবর্ধন যে কোনো দুর্ভাবনায় রয়েছেন এমন তো আমার বোধ হলো না। আমি ওর আগের সমস্যাটার জের টানবার চেষ্টা করলাম। ঠিকই বলেছেন, দুজনের ভেতর তারতম্য মানে
তরতম খুঁজে বার করা সত্যিই মুশকিল। ওদের মধ্যেই একজন আছেন তর হয়ে যাবার মতোই। বেশ তরিবত হয়ে তিনি বললেন, কিন্তু কোনটি যে আমি তাই তো ধরতে পারছি নে। ও, কাতর করে দেবার মতন তাহলে একজন রয়েছেন বলছেন? আছেন বুঝি ওর ভেতর? জিনিসটাকে একটু তরল করে প্রাঞ্জল রূপে আমি জানতে চাই। হ্যাঁ, ওই সেইটি হচ্ছেন আমার শালী ওরফে ভাদ্রবউ, কিন্তু কোনটি যে আমি তাই তো ঠাও করতে পারছি না। তো বড্ড মুশকিল। আপনার এতদিনকার অভ্যস্ত বউটিকেও আপনি চিনতে পারছেন না একবারে? আমি সবিস্ময়ে শুধাই। না, একদম না। আগে যদি বা কখনো সখনো শ্রীমতী বিশ্রীমতী দেখা যেত, বোকা বোকা চাউনি লক্ষ্য করতাম, বাঁকা বাঁকা কথা শুনতে হতো। এখন সেসব একেবারেই নেই আর। শালি আসার পর তার দৃষ্টান্তই হবে বোধ হয়, শুধরে গিয়ে বিলকুল বদলে গেছে মনে হচ্ছে। এখন দুজনের চোখে একই কটাক্ষ, অধরে মধুর হাস্য, দুজনেই সমান পরিহাস পটিয়সী, সমান আদরেই পাত্র বলে মনে হয় যেন। আচ্ছা, আপনার হলো কি বলুন তো? বিয়ে হলো গোবরার, আর আপনি কবি হয়ে গেলেন? না না, কেবল শ্রীমতী নয়, শ্রীমতের পরিবর্তন দেখছি অবাক হওয়ার মতোই। আমার কথায় হর্ষবর্ধন ভারী হাসি খুশি। তা কবিরা এমন অবস্থায় কখনো পড়ে কিনা জানি না, কিন্তু এমন অবস্থায় পড়লে নিতান্ত অকবিও বোধ হয় কবি হয়ে যায়। শালির মধ্যে বউকে হুবহু দেখে কিংবা বইয়ের ভেতরে শালীনতা পেয়ে কি কারণে কে জানে ওকে বেশ মশগুল বলে মনে হয়। এই বোতলের ছিপি খুলে গেলে সোডাটা যেমন স্ফূর্তি পায়, সেই রকম স্বতঃস্ফূর্ত দেখা যায় হর্ষবর্ধনকে। তা স্ত্রীরত্নটি সবসময় ঠাউর না পেলেও একসময় নিজেই এসে তিনি বুঝিয়ে দেন তো। আষ্টে পৃষ্ঠে হাড়ে হাড়ি বুঝিয়ে দেন নিশ্চয়ই। হ্যাঁ, আর তখন তাকে নিশ্চয়ই ধরতে পারেন যখন ধরুন তিনি নিশীথে আপনার শয্যা পার্শ্বে এসে দাঁড়ান। যিনি আসেন তিনিই হচ্ছেন আসলটি। কিচ্ছু বলা যায় না, হলপ করে কেউ বলতে পারে না। আমার সেখানেও সন্দেহ আছে মশাই। সন্দেহবাদী হর্ষবর্ধন ব্যক্ত হন। আপনি বলছিলেন না সেদিন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা, কি সব বলছিলেন না? তা আপনার বহুরূপী বটেন, এমনকি ওই বউরূপে এলেও আসলে ওনারা সেই বউরূপী, সাদা কথাই যাকে বলে। আচ্ছা, আপনি কি যাতা সব বকছেন? না না, আমার কি মনে হয় জানেন, এই সুযোগে আমার বউ বোধহয় একটু মুখ বদলে নিচ্ছে। আমার এটা ধারণা। একঘেয়ে ব্যাপার কি কারো ভালো লাগে 12 মাস বলুন? তাই হয়তো আমার শ্রীমতী এই ফাঁকে তাতে কোনো দোষ নেই, আমি অন্তত ধরিনি। মহাভারতে আছে না? আর যাই হোক, গোবরা আমার মায়ের পেটের ভাই তো। আর তাছাড়া যখন মহাভারতেও আছে। হ্যাঁ, মহাভারত, মহাভারত। তার কথায় আমার ওই দ্বিরুক্তি মাত্র। আমার জবাবে তিনি আরো বেশি মশগুল হয়ে, এমনি ভাবেই যায় যদি দিন যাক না। হেঁড়ে গলায় বেতারে শোনা রবীন্দ্রসঙ্গীত শুরু না করতেই তার সুরের পাক না মেলার আগেই বেতরিবতে মতো যেন বেদ খেয়েই আমি সেখান থেকে সরে পড়ি তৎক্ষণাৎ। গোল বাজছিল শুধু গোবরার বেলায়। নারী সম্পর্কে এমনিতেই সে খুব আনাড়ি, তা আবার যমজ। পার্থক্য ঠাওর করা তার একবারে ধারণার বাইরে। আর তাছাড়া দুজনের ঠাট ঠমক, এমনকি শাড়ি পরার ধরনটা পর্যন্ত এমন অবিকল একরকম যে চমকের উপর চমকের বিরুদ্ধে তাকে চলতে হচ্ছিল। এই শাড়ি পরাটাই ধরা যাক না, মেয়েদের কি এক বিশ্রী বদভ্যেস, তারা স্বচ্ছন্দে পরস্পরের শাড়ি ব্লাউজ পরে থাকে। আচ্ছা দেখুন, ছেলেরাই কখনো ভুলেও তা করতে পারে? কোনো ছেলে কি তার দাদার কি বন্ধু জামা কাপড়, প্যান্ট কি হাফ প্যান্ট কখনো ছোঁয়? গোবর্ধন নিজে তো ভাবতেই পারে না। দাদার কোটের ভেতর মাথা গলালে তার একেবারে হারিয়ে যাবার কথায়। তার ভেতর তার মতন দুজনের দেহ একবারে অবলীলায় গলে যাবে। আর পাঞ্জাবি, হ্যাঁ, পাঞ্জাবি গায়ে চড়ালে তো মনে হবে একটা পেল্লায় বালিশে খোলে এসে ঢুকেছে। অথচ মেয়েদের বেলায় দেখো, একজনের শাড়ি ব্লাউজ অপরের বরতনুতে কোনো মতেই বেমানান নয়। কিরকম বিচ্ছিরি ব্যাপার, এবার ভেবে দেখো। বউ, একটু শুনবে দিকে বলে একজনকে যদি সে ডেকেছে, অমনি জবাব পেয়েছে, আমি তোমার বউ নই ভাই।
আবার রান্নাঘরে গিয়ে যদি বলেছে, বৌদি আমায় খেতে দেবে, খিদে পেয়েছিল খুব, অমনি শুনেছে, আমি তোমার বৌদি নই গো। একই গলায় বলা, একই ধারার চলা, এক রকমের চাউনি আর মুচকি হাসির সঙ্গে মিক্সচার করা সেই মেজাজি আওয়াজ। পদে পদে এমনি ওর স্খলন হতে হতে ওরা ধারণা হয় ক্রমেই সে অনিবার্য পদস্খলনের দিকে এগিয়ে চলেছে। দুজনের ইতর বিশেষ না পেয়ে এক পা, এমনকি এক হাত এগোতেও নিজেকে ওর বিশেষ ইতর বলে মনে হতে থাকে। অবশেষে থাকতে না পেরে সে দাদাকে গিয়ে শুধোয়, আচ্ছা দাদা, তুমি বলো, বৌদি তো প্রায় মায়ের মতোই, তাই না? হ্যাঁ, সেটা তো বটেই তো, সাই দেন দাদা। হ্যাঁ, মা না হলেও মায়ের সমান কথায় বলে থাকে না, বলে নাকি? হ্যাঁ, বলি তো। আর আমিও ঠিক তোর বাবা না হলেও পিতৃতুল্য বলতে পারিস আমায়। হর্ষবর্ধন গর্বে একবারে ডগমগ। জ্যেষ্ঠ ভ্রাতা সমৌ পিতা, সে কথা তো শাস্ত্ররা বলেছে, বলে নেই? কিন্তু এই কথা কেন হঠাৎ? না, মনে করো মাতৃসমা বৌদির গায়ে যদি আমি গুলিয়ে ভুল করে হাত দিয়ে ফেলি, তাতে কি আমার ঘোরতর পাপ হবে না? কেন, মায়ের গায়ে তো হাত দেওয়া যায় রে। হ্যাঁ, তা যায় ঠিকই, কিন্তু বৌদি মার মতন হলেও মা তো আর নয়। কোথায় যেন গোবরার একটা খটকা থেকেই যায়। ওদের যে কে কোনজন আমি তো ধরতেই পারছি না দাদা, এমনকি রাত্রির বেলাতেও নয়। আচ্ছা শোন, ধরতে যাবার তো দরকারটা কি? যার ধরবার সে ঠিক ধরে নেবে। না দাদা, ধরে নিলেও না, ধরা দিলেও যেন মেয়েদের কখনো ধরা যায় না, ধরার সময় বাইরেই তারা যেন থেকে যায়। ভারী গোলমেলে ব্যাপার দাদা। আরে ধূর তোর, যা তোর ধর্তব্যের বাইরে তাকে তুই কেন ধরতে যাচ্ছিস তাহলে? ও নিয়ে তোর মাথা ঘামাবার দরকারটাই বা কি? মেয়েরা বুঝলি এক একটা পাহারা বলে আতে জানিস। আর এই পাহারাদের কাজ কি বলতো দেখি? কেন পাহারা দেয়া আবার কি? হ্যাঁ, তোর মাথা। পাহারাওয়ালার কাজ হচ্ছে আসামি পাকড়ানো। কোন একটা আসামি আবার ধরতে পারলেই নিশ্চিন্তি, তখন একেবারে তার থানার ওসি হয়ে গেল শটাং, খোদ অফিসার ইনচার্জ। পাহারাওয়ালার থেকে পদোন্নতি হয়ে এসে তখন দারোগায় দাঁড়িয়েছে। হ্যাঁ, তাহলে মেয়েদের কাজ শুধু আসামি পাকড়ানো? গোবরা তো হতবাক। ও, আমি তো তা জানতাম না। আসামি বা স্বামী যা খুশি বলতে পারিস, বউরূপে এক একটি পাহারালয় তো যত। আর জানিস তো আমরা আসলে কি? আমরা তো আসামের লোক, আসামি হয়েই জন্মেছে এক কথায়। সুষ্ঠু ভাষায় সহর্ষে মেয়েদের দুষ্টু প্রকৃতি প্রকাশ করতে থাকেন দাদা। আর পাহারাওয়ালা তার আসামিকে তো পাকড়াবে নির্ঘাত, যথা সময়ে যথাস্থানে যথোচিতভাবে ধরবেই ঠিক। আর ঠিক আসামিটিকেই সে ধরবে, তার জন্য তোর কোনো ভাবনা চিন্তা নেই। না দাদা, ঠিক ঠিক ধরলেও সবই আমার কাছে কেমন যেন বেঠিক হয়ে যাচ্ছে। অবশেষে যে শেষ প্রশ্নটি সে না পেরে আর পারে না, আচ্ছা দাদা, তুমি ওদের ভেতর থেকে বেঠিকটিকে বাদ দিয়ে ঠিকটিকে কি করে বেছে নাও বলো তো? তখন দাদার মুখে অম্লান হাসি, বললেন, আরে বাঁচতেই তো যায়নি, অত বাজ বিছারের দরকারটা কি বল না। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।